হ্যালো বন্ধুরা, অমরনাথ যাত্রার আজকের চতুর্থ পর্বে আমি গুলমার্গ সহ আরএফআইডি কার্ড বানানোর অভিজ্ঞতার কথা শেয়ার করছি। 5 জুলাই শ্রীনগরের পান্থচকে ভোর 3টের সময় গিয়ে লাইন দিয়েছিলাম আরএফআইডি কার্ড বানানোর জন্য, কারণ বেলা বাড়ার সাথে সাথে ভিড়ও বাড়তে থাকবে এই আশঙ্কায়। আমরা যাওয়ার আগেই 10-12 জন লাইনে আগেই দাঁড়িয়ে পড়েছিল। কেউ আরএফআইডি কার্ড বানাবে বা কেউ সিএইচসি করে এনেছে রেজিস্ট্রেশন করবার জন্য। অনেকে আবার কিছুই করে আনেনি, এখানেই হেলথ চেক আপ করিয়ে রেজিস্ট্রেশন করবে। বিরাট লাইন, সে এক বিশৃঙ্খল পরিস্থিতি। সারা রাত ধরে যাত্রীরা লাইন দিয়ে বসে আছে। তবে আমার ব্যক্তিগত মতামত, রেজিস্ট্রেশন অনলাইন বা অফলাইনে আগে থেকে করিয়ে আনাই ভালো। তবে অনলাইনে অনেক সময় ওটিপি আসে না, সেক্ষেত্রে অফলাইনে সমস্ত ডকুমেন্টস সঠিকভাবে নিয়ে ব্যাংকে একটু আগে থেকে লাইনে দাঁড়ালে পছন্দের ডেট অনুযায়ী পারমিট হাতে হাতে পাওয়া যায়। যেহেতু আমাদের পারমিট করা ছিল এবং ভোরবেলা লাইনে দাঁড়িয়েছিলাম, তাই কাউন্টার খোলার সাথে সাথে প্রথম দিকেই পেয়ে গিয়েছিলাম আরএফআইডি কার্ড। আগের দিনের রয়্যাল ইমসার হোটেলে একটু সমস্যা হচ্ছিল, সেই জন্য হোটেল চেঞ্জ করে আজকে নিলাম লাইম উড ইন। ভাড়া ছিল পার নাইট 4000 টাকা করে। ওয়েল ডেকোরেট করা এই রুমে ডবল বেডের 2টি খাট, এসি, মিনি ফ্রিজ, 2টি চেয়ার, 2টি টেবিল, একটি সোফা, একটি ওয়ার্ড্রব, ড্রেসিং টেবিল, চা কফি বানানোর কিট, গ্লাস, জলের বোতল, চার্জিংয়ের জন্য 3টি প্লাগ পয়েন্ট ইত্যাদি ছিল। এছাড়া টয়লেটে ছিল আয়না, বেসিন, সাবান, শ্যাম্পু, কমোট, বালতি, মগ, গিজার, শাওয়ার। আমাদের যাত্রার ডেট ছিল 7 জুলাই। আজকে 5 তারিখ। আমরা স্নান করে ফ্রেশ হয়ে বেরিয়ে গেলাম গুলমার্গের দিকে। কালকে 6 তারিখ পেহেলগাঁও যাব এবং 7 তারিখ চন্দনবাড়ি হয়ে যাত্রা শুরু করব। হাতে একদিন এক্সট্রা সময় থাকার কারণে আমরা ভাবলাম আজকে আমরা গুলমার্গটা ঘুরে নিই। শ্রীনগর থেকে গুলমার্গের দূরত্ব 51 কিলোমিটার। রাস্তা ক্লিয়ার থাকলে প্রাইভেট গাড়িতে সময় লাগে 1.5 ঘন্টা মতো। গাড়ি ভাড়া পড়ে 3000 টাকা। শ্রীনগর শহর, দোকানপাট, রাস্তাঘাট, হোটেল সব কিছুকে পিছনে ফেলে আমরা এগিয়ে গেলাম অপূর্ব সুন্দর গুলমার্গের পথে। যত এগিয়ে যেতে লাগলাম গুলমার্গের দিকে, প্রকৃতির রূপ দ্বিগুণ হয়ে আমাদের চোখে ধরা দিল। দূরে পাহাড়, রাস্তার দুপাশে সবুজ ধানক্ষেত, সবুজ গাছপালা। অপূর্ব সুন্দর লাগছিল এই রাস্তার দুপাশের দৃশ্য। গুলমার্গ থেকে ট্যানমার্গ পর্যন্ত রাস্তাটা পুরোটাই সমতল। আমরা প্রবেশ করেছি ট্যানমার্গে। এখানেও রয়েছে প্রচুর দোকানপাট, হোটেল, বাজার। অনেক পর্যটক শ্রীনগরে না থেকে ট্যানমার্গ ও গুলমার্গের অপূর্ব সুন্দর লোকেশনে থাকতে পছন্দ করে। তবে শ্রীনগরের তুলনায় হোটেল ভাড়া এখানে অনেকটাই বেশি। আমরা এখন পৌঁছে গেছি ট্যানমার্গের ট্যুরিস্ট ইনফরমেশন সেন্টারে। এখানে গাড়ি থেকে নেমে আমরা একটু লাঞ্চ করে নেব, কারণ সকাল থেকে চা বিস্কুট ছাড়া আমাদের আর কিছুই খাওয়ার সময় হয়ে ওঠেনি। ডাউহিল এই রেস্টুরেন্টে মনের মতন খাবার না পেয়ে আমরা পাশেই এগিয়ে গেলাম পাইন ভিউ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে। প্রচণ্ড খিদে পেয়ে যাওয়ায় খাবারের মেনুর ভিডিও করার কথা আর মনে পড়েনি। ভেজ খেয়েছিলাম। মেনুতে ছিল ভাত, ডাল, পাঁপড়, স্যালাড, আচার, আলু ভাজা, মিক্সড ভেজ, পনিরের একটা আইটেম ও তার সাথে রায়তা। লাঞ্চ কমপ্লিট করে ট্যানমার্গ থেকে রওনা দিলাম গুলমার্গের পথে। আর এই রাস্তাটা এনজিপি থেকে দার্জিলিংয়ের মতো আঁকাবাঁকা পাহাড়ি পথ বেয়ে উপরে ওঠা। সবুজ ঘাসের গালিচায় মোড়া তৃণভূমিতে রয়েছে উঁচু উঁচু পাইন গাছ। দুপুর 1:30 নাগাদ আমরা পৌঁছেছিলাম গুলমার্গের ঘোড়া স্ট্যান্ডে। আর একটা কথা তোমাদের জানিয়ে রাখি, পুরো গুলমার্গ উপত্যকার সৌন্দর্য যতটাই সুন্দর, এখানে স্ক্যামের পরিমাণ ততটাই বেশি। এখানকার ঘোড়াওয়ালা, ফটোগ্রাফার, ড্রাইভার প্রত্যেকেই মানুষদেরকে স্ক্যাম করানোর জন্য সবসময় রেডি। একটু অসচেতন হলেই ভুলভাল বুঝিয়ে কি করে তোমার কাছ থেকে বেশি টাকা লুট করে নিয়ে চলে যাবে ধরতেই পারবে না। আর পেহেলগাঁও ঘটনার পর গুলমার্গে ট্যুরিস্ট প্রায় নেই বললেই চলে। আমাদের পরিকল্পনা ছিল গুলমার্গের ফার্স্ট ও সেকেন্ড ফেজের রোপওয়ে কভার করা। সেই মতো অনলাইনে আমাদের আগে থেকে টিকিট কেটে আনা হয়েছিল। 5 জনে 5টি ঘোড়া নিয়ে আমরা এগিয়ে গেলাম ঘোড়া স্ট্যান্ড থেকে গুলমার্গের রোপওয়ে কাউন্টারের দিকে। ঘোড়া স্ট্যান্ড থেকে ঘোড়া না নিয়ে পায়ে হেঁটেও আসা যায় রোপওয়ে কাউন্টারে, গাড়িতেও আসা যায়। আমাদের ড্রাইভারটা একদমই ভালো ছিল না, ও ইচ্ছে করেই আমাদের গাড়িতে করে রোপওয়ে কাউন্টারে নামায়নি। ঘোড়াওয়ালাদের কাছ থেকে কমিশন খাবে বলে, সেটা আমরা পরে বুঝতে পারি। তবে সেকেন্ড টাইম
পাহাড়ি রাস্তায় ঘোড়ায় ওঠার এক্সপিরিয়েন্সটাও হয়ে গেল। তবে ঘোড়ায় উঠে আমার কিন্তু বেশ ভয় লাগছিল। প্রথমবার ঘোড়ায় উঠেছিলাম সিমলার কুফরিতে গিয়ে। আমরা ঘোড়ায় ওঠার সাথে সাথে একজন ফটোগ্রাফার দাদা আমাদের ছবি তুলতে তুলতে আমাদের পিছন পিছন এগোতে থাকে। আমরা আপনার কাছে ছবি তুলব না কথা বলার পরেও উনি শোনেনি, আমাদের ছবি তুলতে তুলতে এগোতে থাকে। যাই হোক, শেষ পর্যন্ত ওনাকে 1000 টাকা দিয়ে আমরা আমাদের সমস্ত ভিডিও ও ছবি ওনার কাছ থেকে নিয়ে নিই। কত গাড়ি দেখো রোপওয়ে টিকিট কাউন্টারের সামনে। আমাদের ড্রাইভার ইচ্ছে করে আমাদের এখানে আনেনি, তাহলে আমাদের ঘোড়ায় আসার টাকাটা আর লাগতো না। এবারে দেখো আমরা পৌঁছে গিয়েছি গুলমার্গ গন্ডোলার সামনে। টিকিট চেক করিয়ে এগিয়ে গেলাম রোপওয়ের দিকে। পেহেলগাঁও ঘটনার পর ট্যুরিস্ট দেখো একেবারেই নেই। পিক সিজনে গন্ডোলার টিকিট তো পাওয়া যায়ই না, আর এই জায়গাগুলিতে লোকেরা ঘন্টার পর ঘন্টা লাইন দিয়ে বসে থাকে। কোনো লাইন ছাড়াই আমরা ফাঁকায় ফাঁকায় উঠে গেলাম রোপওয়েতে। তবে আমার ব্যক্তিগত মতামত, জুন জুলাই আগস্ট মাসে এখানে আসলে এখানে এসে রোপওয়ে কাউন্টারে নিজে দাঁড়িয়ে থেকে লাইন দিলেও গন্ডোলার ফার্স্ট ও সেকেন্ড ফেজের টিকিট পেয়ে যাবে। কোনো দালাল চক্রে পড়ার দরকার নেই, যা দাম তাতেই পাবে। তবে মার্চ, এপ্রিল, মে, সেপ্টেম্বর, অক্টোবর এই পিক সিজনে এলে আগে থেকে টিকিট কেটে আসাই ভালো। ফার্স্ট ফেজ থেকে এগিয়ে যেতে লাগলাম সেকেন্ড ফেজের দিকে। আর ওই পিছনে দেখা যাচ্ছে গুলমার্গ উপত্যকা। অসম্ভব সুন্দর এই ছোট্ট জার্নি, সারা জীবন মনে রাখার মতো। যেহেতু আমাদের আসতে অনেকটাই দেরি হয়ে গিয়েছিল, তাই ফার্স্ট ফেজ থেকে নেমে বেশি সময় নষ্ট না করেই আমরা এগিয়ে গেলাম সেকেন্ড ফেজের দিকে। আর বিকেল 4টের পর গন্ডোলা রাইড কিন্তু বন্ধ হয়ে যায়, এটা মাথায় রাখতে হবে। এবার দেখো আমরা উঠছি বহু প্রতীক্ষিত গন্ডোলা রাইডের সেকেন্ড ফেজের রোপওয়েতে। আর গুলমার্গ গন্ডোলার সেকেন্ড ফেজের এই রোপওয়ে হলো এশিয়ার বৃহত্তম লংগেস্ট রোপওয়ে। আর এই রোপওয়েতে উঠেই আমরা পৌঁছে যাব জিরো পয়েন্টে, গুলমার্গের সবচেয়ে উঁচু স্থান, যার পরে আর কোনো পাহাড় নেই। ফেলে আসলাম ফার্স্ট ফেজ রোপওয়ের ঘর। দূরে নিচে ওইখানে কিছু খাওয়া দাওয়া করার দোকান রয়েছে, আর নিচে অনেক প্রাণীরা চড়ছে। এই রোপওয়ে জার্নি অ্যাডভেঞ্চার প্রেমী মানুষদের জন্য। মনে সাহস না থাকলে এখানে কিন্তু বেশ ভয় লাগতে পারে, কারণ ফার্স্ট ফেজ থেকে পুরো খাড়া হয়ে রোপওয়ে উঠে যাচ্ছে সেকেন্ড ফেজের দিকে। যাদের শ্বাসকষ্টের সমস্যা আছে তাদের এই জায়গায় না আসাই ভালো, কারণ প্রায় 14,000 ফুট উচ্চতায় অবস্থিত এই জিরো পয়েন্টে অক্সিজেনের বেশ অভাব বোধ হয়। আর এইখানে এসে বেশি লাফালাফি তো একেবারেই করা যাবে না। আমাদের 5 জনের মধ্যে জ্যোতিদির একটু শ্বাসকষ্টের সমস্যা হচ্ছিল, তবে ফার্স্ট ফেজে নেমে যাওয়ার পর ঠিক হয়ে গিয়েছিল। মার্চ এপ্রিলে এই উপত্যকা সাদা বরফের আস্তরণে ঢেকে যায়। তখন এখানে স্লেজ গাড়ি, স্কি সহ বরফের বিভিন্ন অ্যাক্টিভিটি করা যায়। তবে আমরা যেহেতু জুলাইতে এসেছি, বরফের বিন্দুমাত্র চিহ্ন পাইনি। আসার সময় যতটা ফাঁকায় ফাঁকায় এলাম, ফেরার সময় কিন্তু ভিড় ততটাই বেশি। কে কাকে ধাক্কা মেরে ফেলে দিয়ে আগে রোপওয়েতে উঠে নামবে, এইরকম একটা পরিস্থিতি আর কি। যাই হোক, আমরা বেশ কিছুক্ষণ লাইন দিয়ে সেকেন্ড ফেজ থেকে ফার্স্ট ফেজে নামলাম। ফার্স্ট ফেজ রোপওয়ের এই জায়গাটির নাম ছিল কংডোরি। ফার্স্ট ফেজ থেকে গুলমার্গে নামার এই রোপওয়ে কাউন্টারে লাইন ছিল আরও অনেক বেশি। রোপওয়ে থেকে নেমে আবারও ঘোড়ায় চেপে গুলমার্গের হেলিপ্যাড সহ আরও কিছু জায়গা সাইটসিং করতে করতে আমরা এগিয়ে গেলাম ঘোড়া স্ট্যান্ডের দিকে, কারণ ওখানেই আমাদের গাড়ি আমাদের জন্য ওয়েট করছিল। তবে এই অসম্ভব সুন্দর উপত্যকা হেঁটে ঘুরতে পারলে আমার আরও বেশি ভালো লাগতো, কিন্তু যেহেতু পরের 3 দিন অমরনাথ যাত্রায় অনেক চড়াই উঠতে হবে, তাই আর রিস্ক নিলাম না এখানে হাঁটার। ঘোড়াতে আমাদের ভাড়া লেগেছিল পার হেড 800 টাকা করে। তবে এরা পার হেড 1500 বা 2000 বলে বসে, সেটাকে বার্গেনিং করে কমাতে হয়। ঘোড়া স্ট্যান্ডের কাছেই একটি নবনির্মিত মন্দির ছিল, যেটি এখনো উদ্বোধন হয়নি, সেখানেও একটু ঘুরে নিলাম। আর এই মন্দির থেকে গোটা উপত্যকার দৃশ্য ছিল কিছুটা এই রকম। এরপর সন্ধে নাগাদ হোটেলে ফিরে এসে রুমে থাকা চায়ের কিট দিয়ে চা বানিয়ে খেয়েছিলাম। আর রাত্রে ডিনারে ছিল ভাত, রুটি, ডাল, আলু ফুলকপি দিয়ে মটরশুঁটির তরকারি ও আলুর দম। আগামীকাল আর্মি কনভয়ের সাথে পেহেলগাঁও যাওয়ার ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ফিরছি পরের পর্বে। ততক্ষণ পর্যন্ত সকলে সুস্থ থেকো, ভালো থেকো, সঙ্গে থেকো। টাটা।